আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। চট্টগ্রামের হালি শহরে দগ্ধদের মধ্যে মা ছেলে সহ 3 জনের মৃত্যু। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে জালিস্কোতে সহিংসতা, ন্যাশনাল গার্ডের 27 সদস্য সহ 2 দিনে প্রাণহানি, 70-এর বেশি, 10,000 সেনা মোতায়েন। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বললেন, দীর্ঘদিন এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘোচাতে কাজ করবেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চাই। দক্ষ ব্যক্তিদের সহায়তায় এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আর ভূমি প্রতিমন্ত্রী বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। ঘুষ দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবেন বলেও জানান মন্ত্রী। এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান, সবকিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য আমাদের আরও সময় লাগবে। দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে জিরো টলারেন্স। তো আমরা আশা করছি সকলে মিলে টিমওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব, যেন এই মন্ত্রণালয় বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। কুমিল্লার দাউদকান্দিতে একটি বাসায় লাইন থেকে লিক হয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোর রাতে দাউদকান্দির বলদাখালের মাইজপাড়া এলাকায় একটি 3তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের 4 জনকেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কোনো কারণে লাইন থেকে লিক হয়ে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গৌরীপুর শাখার ব্যবস্থাপক জানান, ওই ভবনের গ্যাস সংযোগটি অবৈধ ছিল। আগুন লাগছে আপনার কত 4টা 4:30টার দিকে। বৈধ লাইন আছে নাকি? হ্যাঁ, বৈধ লাইন নিতে। এদিকে চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান ও তার ছেলে শাওন এবং নূরজাহানের দেবর শামীম আহমেদ সুমন। বাকি 6 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকাল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, শাওনকে কুমিল্লায় তার দাদা বাড়িতে দাফন করা হবে। এদিকে সকাল 11:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম আহমেদ সুমন। গতকাল হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। দগ্ধ হন নারী, শিশু সহ 9 জন। এদের মধ্যে 8 জন একই পরিবারের সদস্য। একটা দিকে জানা হয়েছে, আমরা 15-2টায় আমার বোনকে দাফন দিছি। এই ফিরনসার মাজার বলে চুম্বনীতে ফিরনসার মাজার আমরা আমার বোনকে দাফন করেছি। এখন আমার বাগিনার অবস্থা মারা গেছে, আমি শুনছি। ধাক্কা মানে সীমা সারা বড় ধাক্কা, এর মধ্যে ধাক্কা আর নাই, বুঝছেন? এখানে দেখাতে পারতেছি না আপনাকে, বুকটা ফাড়ে দেখাতে পারছি না। নাতি হলো বাইরে গেছে। কুমিল্লা ও চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন 10 জনের মধ্যে
একজন শিশু বাদে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। সকালে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামের হালি শহরের দুর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে। এরপর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, হালি শহরের ঘটনায় ভর্তি থাকা সব রোগীর অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লার 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আরও বলেন, প্রতিদিনই 3 থেকে 4 জন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রোগী ভর্তি হয় এখানে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব। একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি ওনারা দুজনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকাল থেকে শুরু হয়েছে বনের বিভিন্ন অংশে চিরুনি অভিযান। সক্রিয় দস্যু চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে এই অভিযান বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে হালনাগাদ তালিকা করা হয়েছে দস্যুদের। সম্প্রতি দুবলা চর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বনজীবী ও মৎস্যজীবীকে অপহরণ করা হয়। এছাড়াও আত্মসমর্পণ করা দস্যুরা আবারও বনে ফিরে এসেছে। এতে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চাঁদাবাজি অপহরণের ঘটনা বেড়ে চলেছে। সকল প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে দেশে প্রবাসী কর্মীদের লাশ পরিবহনের জন্য 2টি ফ্রিজিং গাড়ির উদ্বোধন করে তারা কথা জানান। এখান থেকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আগের 3টি সহ মোট 5টি ফ্রিজিং গাড়ি মরদেহ দেশে আনার পর বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। বিমান আগে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করলেও কেন তা বন্ধ করেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। দেশে ফেরার দীর্ঘ 12 দিন পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন সৌদি ফেরত রিজিয়া বেগম। দুপুরে রাজধানীর আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে এক প্রেস ব্রিফিং এর পর আনুষ্ঠানিকভাবে তাকে তার ছেলে মেয়ের কাছে হস্তান্তর করা হয়। গত 12 ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন রিজিয়া। তবে সে সময় তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারেননি। সঙ্গে ছিল না কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র। পরে সিভিল এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নেওয়া হয়। গণমাধ্যমে প্রচারের পর পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তার বাড়ি শনাক্ত করে। কিন্তু এরকম কত ঘটনা, এবং এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্ট এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রে কোনো দায় নাই? এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা নিরাপত্তা নিশ্চিত করবে না? বুঝলাম আমি ওখানে টর্চার হয়েছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না কে তার হয়েছে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না?